নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে থাকবে আলোচনা মিড ডে মিল নিয়ে, যেখানে বর্তমানে ভারতবর্ষে আমরা জানি যে কোনো সরকারি বিদ্যালয়ে মিড ডে মিলের এই প্রথা বা প্রকল্প চালু রয়েছে, যার পেছনে মূল কারণই হচ্ছে যে প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের যাতে পুষ্টি মেলে, খাদ্য সামগ্রী দেওয়া, এই যে দুপুরের মধ্যাহ্ন ভোজন বা আহারের যে ব্যবস্থা করা হয়ে থাকে, সেই জায়গাতে এই ব্যবস্থাপনা কতটা হচ্ছে সুষ্ঠুভাবে, এবং এই ব্যবস্থাপনা গোটা শুধুমাত্র রাজ্যে বলবো না, গোটা দেশে এক প্রকার বলা যায় যে এই প্রথা, এই প্রকল্প ঠিক কিভাবে চলছে সে নিয়েই থাকবে আজকের আমাদের আলোচনা। কারণ সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা সামনে আসছে, যেখানে মিড ডে মিলকে সামনে রেখে উঠে আসছে একের পর এক অব্যবস্থার ছবি, যার মধ্যে যদি বলা হয় গোসাইগাঁও, আজকে সকালবেলা থেকে সেখানে যে খবর উঠে এসেছে যে প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল কোনো রকমের মিড ডে মিল পাওয়া যাচ্ছে না বা বন্ধ রয়েছে। কারণ কি? অন্যদিকে হাইলাকান্দির ছবি যদি দেখায় গতকালকে, সেখানে দেখা গেছে যে বিদ্যালয়ের শিশুদেরকে খাদ্য দেওয়া হচ্ছে, আহার পরিবেশন করা হচ্ছে, কিন্তু সেটা সবটাই পুড়ে গেছে। পোড়া খাবার, যেমন তেমন খাবার পরিবেশন করা হচ্ছে। সবকিছুকে সামনে রেখে এই যে মিড ডে মিলের যে ছবিটা ধরা পড়ছে, তার কেন এতটা চূড়ান্ত অব্যবস্থা? ঠিক অন্যদিকে দাঁড়িয়ে যে সমস্ত নিয়মাবলী, যা যা বিধিনিষেধ রয়েছে, সেটা কি সবটাই শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে? বাস্তবের মাটিতে এই ছবিটা ঠিক কতটা রয়েছে বা কেমন রয়েছে, সে নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আমার সাথে আলোচনাতে আজকে যারা যারা থাকবেন, আমি তাদের প্রত্যেকের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব, যার মধ্যে আমার সাথে ইতিমধ্যেই জুড়ে গেছেন, ভার্চুয়ালি আমার সাথে রয়েছেন শাহনওয়াজ খান, বিশিষ্ট শিক্ষাবিদ, ত্রিপুরা থেকে জুড়ে গেছেন। শাহনওয়াজ দাকে আমি স্বাগত জানাবো। আমার সাথে ভার্চুয়ালি জুড়ে যাবেন ইতিমধ্যেই সমাজকর্মী হাইলাকান্দি থেকে সুশান্ত মোহন চ্যাটার্জি, ইতিমধ্যেই তিনিও এক প্রকার জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। এছাড়াও রয়েছেন আইনজীবী হাইলাকান্দি থেকে গৌতম ঘোষ, ইতিমধ্যেই তিনিও ভার্চুয়ালি আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি হচ্ছে মৌসুমী মুখার্জি, প্রাক্তন অধ্যক্ষা, রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, তিনিও জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। আমি প্রত্যেকে নিয়ে আজকের আলোচনা শুরু করব, তবে প্রথমেই আমি একটু যাব শাহনওয়াজ দা যেহেতু রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা থেকে, আমি একটু যাব। শাহনওয়াজ দা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন শাহনওয়াজ দা? শাহনওয়াজ দা, এই যে মিড ডে মিল, যেটা একেবারে প্রাক প্রাথমিক বিদ্যালয় হোক বা বিভিন্ন ক্ষেত্রে মিড ডে মিলের যে প্রকল্প চালু রয়েছে, সেই প্রকল্প নিয়ে আমি যদি শুরুতেই জানতে চাই যে কিভাবে চলছে এখন প্রক্রিয়াটা, এবং সেটা কি আদৌ বাস্তবে সঠিকভাবে বন্টন হচ্ছে? শাহনওয়াজ দা শুনতে পাচ্ছেন? বেশ, আমি যাব শাহরিয়াজদের কাছে। এই মুহূর্তে সুশান্ত মোহন চ্যাটার্জি জুড়ে গেছেন আমার সাথে, হাইলাকান্দি থেকে সমাজকর্মী হিসেবে রয়েছেন। সুশান্ত দা, স্বাগত জানাবো শুরুতেই। এবং এই যে মিড ডে মিল নিয়ে আজকে যেহেতু আমাদের আলোচনা রয়েছে, যেখানে মিড ডে মিলের প্রকল্প সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, বা হাইলাকান্দি বিশেষ করে বারবার খবরের শিরোনামে উঠে আসে যে মধ্যাহ্ন ভোজন শিশুদের কোথাও না কোথাও গিয়ে একটা গন্ডগোল, সেখানে সঠিকভাবে বন্টন হচ্ছে না, নানান রকমের অব্যবস্থা। আমি একটু জানতে চাইবো সুশান্ত দা। আসলে দেখুন, শিশুদেরকে পাঠমুখী করতে গেলে যে সরকারের যে একটা প্রচেষ্টা মিড ডে মিল, সেই মিড ডে মিল নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনি। এর বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলির মধ্যে আমি বলতে পারি, শুনতে পাচ্ছি সুশান্ত দা? হ্যাঁ, তো কারণগুলির মধ্যে আমি বলতে পারি যে আমাদের এখানে যেসব স্কুল আছে বেশিরভাগই গ্রামাঞ্চলের স্কুল। তো ওই গ্রামাঞ্চলের স্কুলগুলিতে হয় কি, বাচ্চারা আসেই খাবার লোভে। তো ওইখানে যদি তাদের সেই পোষণ দেওয়া না হয় সঠিকভাবে, তাহলে সেখানে একটা গন্ডগোলের একটা জায়গা তৈরি হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারে
যে পয়সা দিচ্ছে পার হেড ছাত্রদের জন্য, সেইটা ঠিক সঠিক হচ্ছে না। কারণ কি, আপনার নিয়ম ধরে দেওয়া আছে সপ্তাহে একদিন বা 2 দিন ডিম দিতে হবে, তো সেখানে দেখা যায় একটি ডিমের দামই প্রায় 7 থেকে 8 টাকা, অথচ মিড ডে মিলের পার হেড ছাত্রদের জন্য ধরা হচ্ছে 8 টাকা। তো সেই যে শিক্ষক, প্রধান শিক্ষক বা যিনি চালাচ্ছেন সেই মিড ডে মিলটা, সেটা তিনি তার পকেট থেকে তো চালাবার কথা না। সেখান থেকে মিড ডে মিলটাকে একটু আলাদাভাবে চিন্তা করে আমাদের সরকারকে ভাবতে হবে যে কিভাবে সেটাকে ঠিকমতো খরচ করার জায়গাটা দেওয়া যায়, এবং যিনি সেই দায়িত্বে থাকবেন তিনিও যেন সেই চেষ্টা করেন যে তার ছাত্ররা সেই পোষণটা পায়। কারণ মিড ডে মিলটা তো এখন পোষণ হয়ে গেছে, প্রধানমন্ত্রী পোষণ, তো সেই পোষণটা যেন শিশুরা পায় এবং পাঠমুখী হয়ে ওরা সেই খাদ্যটা খেয়ে আগামী দিনেও যাতে আবার স্কুলে আসতে পারে, সেই চেষ্টাই তারা করবে। এর জন্য আমার একটা আবেদন রইল সরকারের কাছে যে ওনারা যেন সেই মিড ডে মিলের যে পার হেড স্টুডেন্ট, সেই যে ব্যয়টা ওনারা ধরেছেন সেটার যেন একটু ওনারা চিন্তা করেন, যাতে একটা বাচ্চার জন্য ঠিক কত টাকার প্রয়োজন এবং ঠিক কত টাকা হলে বাচ্চাকে খাবার দেওয়া যায়। এই যে মিড ডে মিলের চূড়ান্ত অনিয়ম, আমার সাথে এই মুহূর্তে মৌসুমীদিও জুড়ে গেছেন। মৌসুমীদির চূড়ান্ত অনিয়ম, মধুমিতা মাফ করবেন, যে অশান্তি বা নানান রকমের অনিয়মের ছবিটা যে ধরা পড়ছে আজকে, সুশান্ত দাও যেটা বলছিলেন যে পার হেড যে টাকা পয়সা দেওয়া বা সেই জায়গাতে কোথাও গিয়ে গন্ডগোলটা রয়েছে বলেই কি আজকে এই ছবিটা? আমি যখন আমার স্কুলে চার্জে ছিলাম, প্রিন্সিপালের চার্জে ছিলাম, সেই সময় আমি আমার সময় বা আমার আগে যে যারা ছিলেন প্রিন্সিপাল ইসেতে, প্রিন্সিপাল চার্জে, সেই সময় কিন্তু আমি আমার স্কুলে তেমন কোনো গোলযোগ, এই ব্যাপারে গোলযোগ তেমন একটা দেখতে পারিনি। যদিও যে টাকাটা পার হেড ছাত্র হিসাবে, যেই টাকা গভর্নমেন্ট পার ছাত্র হিসাবে নির্ধারিত করে দিয়েছিল, সেটাতে ম্যানেজ করাটা একটু কষ্টকর ছিল। হ্যাঁ, আর যেইভাবে খাওয়ার চার্টটা গভর্নমেন্ট নির্দিষ্ট করে দিয়েছিল যে সোমবার এই চার্ট, মঙ্গলবার এই চার্ট, বুধবার এই চার্ট, সেই হিসাবে যে টাকাটা প্রতি ছাত্র হিসাবে নির্ধারিত ছিল, যে টাকাটা, তাতে ম্যানেজ করাটা একটু কষ্টকর ছিল। কিন্তু সামগ্রিকভাবে যে বাচ্চাদের যথাসাধ্য আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা চার্জে ছিলেন, তারা কিন্তু সামগ্রিকভাবে সেটা যতটা পারে মানে ম্যানেজ করে সেটাকে জোগাতে চেষ্টা করেছে। এখন কথা হলো যে এক্ষেত্রে প্রথম যেটা বলবো, হয়তো পয়সার দিক দিয়ে একটু কম পারে, প্রতি ছাত্র হিসাবে টাকা যেটা নির্ধারিত টাকা সেটা কম হতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট যদি ঠিক হয় মোটামুটি কিন্তু সেটা একটা ফ্রেমের মধ্যে চালানো যায়। প্রথম যেটা আমি যেটা মনে করি, চারদিক দিয়ে এই ধরনের গোলযোগ আমিও শুনছি, বিভিন্ন আমার সময়ে শুনেছি বা এখনো শুনছি যে স্কুলের ছাত্রদের ঠিকমতো খাবারের ব্যবস্থা ঠিক মতন করা হয় না। তার জন্য আমার আমি যেটা বুঝি, সেটা প্রথম যেটা আমি যাকে দোষারোপ করবো সেটা হলো ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে সরকার তো তারা সঠিকভাবে সেগুলোকে বন্টন করছে, কিন্তু কোথাও গিয়ে যারা এই দায়িত্বে রয়েছে তাদের কি মিসম্যানেজমেন্টের জন্যই আজকে মিসম্যানেজমেন্ট আমি, কারণ আমার অভিজ্ঞতাতে আমি এটা হয়তো সরকারের নির্ধারিত প্রতিদিন চার্ট অনুযায়ী কম বেশি অল্প হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সুন্দরভাবে চালানো যায় যদি স্বইচ্ছা থাকে। ম্যানেজ করাটাই মেন, যেটা আমি বুঝি সেটা ম্যানেজ করাটাই।
মানে মিসম্যানেজমেন্টের একটা অভাব কোথাও গিয়ে রয়েছে, একদম, যার ফলে এই একদম। ছবিটা। আমি একটু ত্রিপুরা থেকে এই মুহূর্তে জুড়ে গেছেন শিক্ষাবিদ রয়েছেন শাহনওয়াজ খান। শাহনওয়াজ দা, এই যে ছবিটা বা যে বক্তব্য আজকে উঠে আসছে মিড ডে মিল নিয়ে, যে অনিয়মের অভিযোগ বারবার ধরা পড়ে, সেই অনিয়মের পেছনে কারণ কি? তাহলে কি সত্যি মিসম্যানেজমেন্ট? হ্যাঁ, সেটা যদি আমরা দেখতে পাই যে পোষণ, এখন তো মিড ডে মিল আর মিড ডে মিল এখন পোষণ, হয়ে গেছে পোষণ স্কিম। হুম। সেই পোষণ স্কিমে আমরা দেখতে পেয়েছি যে আপনারা দেখবেন প্রায় সময় করাপশনের একটা ব্যাপার থাকে, যে অ্যালোকেশন দেওয়া হয় সেটা ঠিকঠাক ভাবে টু দা গ্রাসরুট লেভেলে, মানে স্টুডেন্টদের যেটা পাওয়ার কথা সেটা পায় না। এবং যে মিড ডে মিল যে আপনার অ্যাম্বিশন নিয়ে যেটা শুরু হয়েছিল, সেটা আমি বলবো যে 100% তো ফুলফিল হয়নি এখন অবধি, বিকজ যে পরিমাণ আপনার খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিউট্রিশন লেভেলটা এখনো ডেফিসিয়েন্সি রয়ে গেছে ছাত্রদের মধ্যে, এটা বাস্তব। এবং যে আপনার এভরিডে যে বিভিন্নভাবে সেটা লুফলস হচ্ছে বিভিন্ন দিকে, এটা একদম বাস্তব। এবং গভর্নমেন্ট ঠিকঠাকভাবে সেটা, ম্যাডাম যেটা বলেছেন মিসম্যানেজমেন্ট, ইটস ভেরি ট্রু। মিসম্যানেজমেন্ট সরকার তো দেওয়ার চেষ্টা করছে, বাট এটা ডিউ টু মিসম্যানেজমেন্ট সেটা স্টুডেন্টদের যতটুকু পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এটা বাস্তব কথা। একবারে। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কখনো কখনো বা স্কুলগুলোর ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তালা ঝুলিয়ে পর্যন্ত বিক্ষোভ চলছে। আমি এই প্রসঙ্গে আমি আবারও একটু সুশান্তদার কাছে আসবো। সুশান্তদা, এই যে 2005 থেকে শুরু হওয়া এবং 2023 সালে যা পোষণে অন্তর্ভুক্ত হয়, এবং একেবারে যে এনরোলমেন্ট, যে প্রথম বলা হয় যে এনরোলমেন্ট করা হবে এবং পরবর্তীকে সেটাতে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয়, মিড ডে মিল চালু হয়েছে, যেমনটা এখনো পর্যন্ত চলছে। এই যে দুর্নীতিকে বন্ধ করা, কোথাও গিয়ে দুর্নীতি ঢুকে গেছে বলেই কি আজকে এত প্রবলেম তৈরি হয়ে গেছে? সেটা তো নিশ্চয়ই দুর্নীতি ঢুকেছে বলেই প্রবলেমগুলি আসছে। আসলে স্কুল ম্যানেজমেন্ট কমিটি যারা আছে, সেখানকার যারা সভাপতি আছেন, ওনারা কিন্তু মনে করেন যে ওনারা একজন প্রধান শিক্ষকের উপরে ছড়ি ঘুরাবেন। তো সেখানে ছড়ি ঘুরাতে গেলে প্রধান শিক্ষকের যে দায়িত্ব, সেটা তো হয় না। প্রধান শিক্ষক তার ম্যানেজমেন্টটা যা করবে প্রপার প্রেসিডেন্টের জানিয়ে সে যখন করবে, এবং প্রেসিডেন্টকেও বুঝতে হবে যে আমাদের নির্দিষ্ট সরকারি নিয়মে এইগুলো জিনিস আমাকে করতেই হবে। তাহলে দেখা যাবে ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে, এবং ম্যানেজমেন্ট ঠিক হয়ে গেলে মোটামুটি একটা চুরি চামারি যেগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো বন্ধ করা যাবে। কিন্তু সুশান্তদা, এই যে 2023 থেকে যেটা পোষণ চালু হলো, মানে এনরোলমেন্টের বাদ দিয়ে সেটা অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে চালু করা হলো, তারপরেও কি দুর্নীতি কমছে না? বা তারপরেও কিভাবে সম্ভব হচ্ছে এই দুর্নীতি করা? দেখুন, অ্যাটেন্ডেন্স এবং আপনার এনরোলমেন্ট, এই দুইটার যে একটা পার্থক্য আছে, আপনি কিন্তু সেটা পার্থক্যটা সহজে বের করতে পারবেন না। একটা সরকারিভাবেই হোক বা বেসরকারিভাবেই হোক, আপনি প্রতিদিন গিয়ে তদন্ত করতে পারবেন না। তো সেই তদন্তের স্বার্থে সেখানে কোথাও না কোথাও একটা গলদ থেকে যাবে। ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তারা সেই এনরোলমেন্ট এবং অ্যাটেন্ডেন্সকে একটা কাকতালীয় করে নেবে আর কি। আমি একটু ম্যাডামের কাছে আসবো। মধুমিতা দিদি, এই যে ড্রপ আউট কমানো বা অন্যদিকে ধরুন পুষ্টি সঠিকভাবে দেওয়ার জন্যই তো এই পুরো প্রক্রিয়া বা প্রসেসটা চালু করা হলো, কিন্তু দুর্নীতি, যেমনটা সুশান্ত দাও বলছিলেন, যে কোথাও গিয়ে সিস্টেমের ভেতরে ঢুকে গেছে বলেই আজকে সরকার যতই চেষ্টা করুক না কেন সঠিকভাবে হয়তো এটা বন্টন হচ্ছে না বা সমস্যা তৈরি হচ্ছে। তাতে করে আগামী দিনে বাচ্চাদের ক্ষেত্রে যে প্রকল্প, সরকারি যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেটা তো কোথাও গিয়ে সম্পূর্ণ হচ্ছে না। অ্যাকচুয়ালি স্কুলের, আমার স্কুল যেটা ছিল, আমার স্কুলে কিন্তু কখনো প্রধান শিক্ষক কিন্তু প্রত্যক্ষভাবে ম্যানেজ করতে না। আচ্ছা, সেখানে কিন্তু আমাদের একটা কমিটি ছিল, টিচার কমিটি। আচ্ছা, আমরা দুজন কি তিনজন টিচার সেই কমিটিতে ছিল, প্লাস সমস্ত মানে খরচা সমস্ত সেই দিকটা আমাদের একজন ক্লার্ক, অফিসিয়াল ক্লার্ক, এটা নিয়ে একটা কমিটি ছিল। এবং সেখানে চাউল যেটা গভর্নমেন্ট দিত বা আদার যেগুলো দিত, সেগুলো টিচার্স এবং ওই যে হিসাব রক্ষক হিসাবে যাকে ক্লার্ক যাকে মানে সে করা হতো,
তারাই এই জিনিসটা দেখতো। মানে আমি যেটা প্রত্যক্ষ, আমি কোনোদিন ডাইরেক্ট ওখানে ইনভলভ ছিলাম না। কিন্তু এখন কি তাহলে শিক্ষকরা ডাইরেক্ট ইনভলভ? ডাইরেক্ট তত্ত্বাবধান কি আসছে না আসছে, এবং ক্লার্ক সেটা সমস্ত হিসাব রক্ষক হিসাবে আচ্ছা, যেটা গভর্নমেন্ট পাঠাচ্ছে সেটা কত বস্তা চাল আসলো, কত কি আসলো, পুরো এসে কতটা খরচ হলো, এভরিথিং। টিচার্স আফটার মানে এন্ডিং টিফিনের পরে কি হলো না হলো হিসাব রক্ষককে কিন্তু সেটা টিচার্স দিত। মানে আমরা সেটার সাথে ডাইরেক্ট স্টেটগুলোতে যেটা প্রিন্সিপাল দেখেছি, কখনো যুক্ত ছিল না কিন্তু। মানে আমরা দক্ষিণের রাজ্যগুলোতে যেটা দেখেছি যে একটা এই যে নির্দিষ্ট সংস্থা বা তারাই এই দায়িত্বটা নেয়, Yes. স্কুল শিক্ষকরা সরাসরি ইনভলভ হন না। না, স্কুল কিন্তু শিক্ষক ব্যাপার টিচার ব্যাপার হচ্ছে এখন যে স্কুলের টিচার স্বল্পতা, এটা একটা রিয়েলিটি। টিচারদের অন্যান্য কাজ টিচাররা টিচিং বাদ দিয়ে অন্যান্য কাজ করতে হচ্ছে। ক্লারিক্যাল সমস্যা, আমি যদি ত্রিপুরার কথা বলি, ত্রিপুরাতে বিগত আমরা দিন দেখেছি যে গভর্নমেন্ট আসার পর রিক্রুটমেন্টই হচ্ছে না, প্রায় 10,000-এর উপর এই ছোট্ট রাজ্যে 10,000-এর মতন টিচার আমাদের এখনো ভ্যাকেন্সি পড়ে আছে। টিচারদের দিয়ে ক্লারিক্যাল কাজ করানো হচ্ছে, স্কুলের মধ্যে টিচার নেই। তো একজন টিচার সে কি মিড ডে মিল দেখবে, না পড়াবে ছাত্রদের, না এই যে স্টুডেন্টদের? এবং দেখা যাচ্ছে যে টিচাররা বিএলএর কাজ করছে। তো টিচাররা যদি মাল্টিটাস্কিং হয় তাহলে স্কুলে পড়াশোনা হবে একদম, আমি এই প্রসঙ্গটাতেই আসতে চাইছিলাম যে টিচারদেরকে যদি মিড ডে মিল বা সমস্ত কিছু দেওয়া হচ্ছে, তখন স্টুডেন্ট এবং টিচারের যে রেশিও, সেই রেশিও মিলছে না। প্লাস একটা টিচার যদি এভাবে ব্যস্ত হয়ে পড়েন তাহলে বাদবাকি কাজ কি করবেন? এই মুহূর্তে আমার সাথে গৌতম দাও জুড়ে গেছেন, আইনজীবী রয়েছেন হাইলাকান্দি থেকে। গৌতম দা, আলোচনা আমাদের শুরু হয়েছে যেখানে মিড ডে মিল সংক্রান্ত বিষয় এবং স্কুলের বর্তমানের হাল হকিকত কি রয়েছে। কারণ শহর অঞ্চলে স্কুলে এই ছবি আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে গ্রামগঞ্জে যে ছবিটা দেখা পড়ছে তাতে করে স্কুলের বাস্তব সিচুয়েশনটা ঠিক কি? দেখুন, ব্যাপারটা হয়ে যায় যে আমরা একজন আরেকজনের উপরে আমাদের দায়িত্বটা অর্পণ করার চেষ্টা করি। প্রথমত যদি টিচাররা ফিজিক্যালি প্রেজেন্ট থাকে, আমি প্রচুর দেখেছি, যেহেতু আইনজীবী, বিভিন্ন সময় বিভিন্ন সার্ভে এবং পাটোয়ারি বা অন্যান্য ডেপুটি কমিশনার বা এডিশনাল ডেপুটি কমিশনার তাদের সাথে কথা হয়, কিন্তু অভিযোগটা কোথা থেকে আসে? অভিযোগটা আসে যে টিচাররা মিড ডে মিলটাকে অল্প ম্যানেজ করার জন্য স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সাথে মিশে ওরা সামান্য প্রোভাইড করে, বাকিটা মানে খুচরো দোকানে বিক্রি করে দেয়। তো এইসব যে অভিযোগ, টিচার হিসাবে আপনি দেখবেন প্রাইভেট স্কুলে টিচাররা স্বল্প বেতনেও বাচ্চাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে। আর সরকারি স্কুলে কি হচ্ছে, অধিকাংশ, আমি সবের কথা বলছি না, অধিকাংশ সরকারি টিচার হয়তো তারা স্কুলে যায় না, বা যদিও গিয়ে থাকে তারা মত্ত থাকে অন্য কাজে, আর অজুহাত দেখাবে যে সরকার তাদের অন্য কাজে লাগিয়ে দেয়। এত মোটা বেতন নিয়ে আপনারা যদি অল্প নিজের দায়িত্ব অর্পণ না করতে পারেন তাহলে রিজাল্টটা কি আউটপুট? না না স্যার, টিচারদের আপনি যেটা বলেছেন, টিচার অলরেডি বার্ডেন, প্রত্যেকটা রাজ্যের মধ্যে টিচারদের বার্ডেন করে রাখা হয়েছে। আমি বিশেষ করে যদি একটা বলতে টিচার কি চাই সব যে এতগুলো কাজ কিভাবে করবে? দায়িত্ব নিতে মিড হবে। ডে মিলের জন্য আলাদা কিছু রিক্রুট করবে গভর্নমেন্ট, তারা এত আলাদা ভালো কিছু চিন্তা রেজাল্ট দিতে করুক। পারে, এত মোটা বেতনে আপনার সরকারি টিচাররা কি কাজ করছে? তারা বসে বসে শুধু এমন হয় ক্লাস প্রিপেয়ার করছে, আপনার কোন ক্লাস খাতে কত এলিমেন্টারি যেতে হবে, টিচার দিয়ে কোন আপনার খাতে কে হায়ার পাবে, সেকেন্ডারি শুধু ওটা লিভে আছে কিনা, স্টুডেন্টদের পড়ানো না গিয়ে হচ্ছে। কিভাবে পয়সাটা কালেকশন টিচার করা নেই, যায়, একটা টিচার কি কাজ করবে? আর এইসব আপনারা রোজ এক একটা রিপোর্টে সেটা আপনারা দেখাচ্ছেন আপনাদের নিউজ মাধ্যমে। সেটা আমি মানে খুবই চিন্তিত। শিক্ষার জগৎ যদি এভাবে দূষিত হয়ে যায়, বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? তার মানে গৌতমদার কথা অনুযায়ী যে একাংশ টিচার বা একাংশ কারণেই আজকের এই প্রসেসটা হয়তো কোথাও গিয়ে সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে হচ্ছে না। শাহনেওয়াজ দা, আপনি কিছু একটা বলছিলেন যে এই যে গৌতমদার যে কথা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শুধু টিচারদের দোষারোপ করলে হবে না। একটা টিচার আপনি বলুন, আপনি তাহলে টিচারদের যে অ্যাটেন্ডেন্স নিয়ে বলছেন টিচাররা মোটা অঙ্ক বেতন নিয়ে বসে থাকে, তাহলে টিচারদের জন্য বায়োমেট্রিক করুন আপনি প্রত্যেকটা স্কুলে। যখন পাটাওয়ারি অফিসে তাহলে গিয়ে শুধুমাত্র মিড ডে মিলের একাংশ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলের মধ্যে টিচার স্বল্পতা, একটা ক্লাস সেই দুঃখটা আমার এলিমেন্টারি টিচার আপনার হায়ার সেকেন্ডারি ক্লাস নিতে হচ্ছে। শিক্ষকদেরও প্রচুর অভিযোগ আছে, কারণ শিক্ষকদের দেখা যায় তাদের জন্য সেখানে ওই অফিসে গিয়ে ওদের লাইন ধরে দাঁড়াতে হয়, অনেক অভিযোগ আছে। কিন্তু আমি শিক্ষক হয়ে সেটা কিভাবে মেনে নেব যে এটা বাস্তব চিত্র, মিড ডে মিল থেকে আমি একাংশ পাবো?
তারপর আমি যদি ত্রিপুরার কথা যদি বলি, বেশ বেশ আমি ত্রিপুরার আমি থামাবো এখানে ত্রিপুরার বাস্তব যে মধ্যে সমস্যাটা আমরা computer সেই teacher সমস্যা নেই। নিয়ে আলোচনা করছি। আমার সাথে এই মুহূর্তে সমস্ত অংশের মানুষ রয়েছেন সমাজের, আমার সাথে প্রাক্তন অধ্যক্ষাও রয়েছেন। মধুমিতাদি, এই যে সমস্যাগুলো আজকে যে প্রসঙ্গটা উঠে আসলো গৌতম দা এবং শাহনেওয়াজ দা, গৌতম দা দাবি করছেন যে একাংশের কারণে আজকের এই সমস্যাটা তৈরি হচ্ছে। একটা উনি যে বললেন, ওনার নাম কি মানে উনি গৌতম যেটা দা। বললেন যে টিচার গ্রামাঞ্চলে টিচার সংখ্যা কম, অনেক বহু স্কুল আছে যেখানে টিচারের খুবই কম টিচার, সেই ক্ষেত্রে স্টুডেন্ট অনেক অনেক বেশি, বেশি। সেই ক্ষেত্রে একটু অসুবিধা আছে। সেখানে কিন্তু ম্যানেজমেন্টকে, ম্যানেজিং কমিটির মেম্বারকে সাহায্য করতে হবে। এবং আমাদের কাছে প্রতিদিন যে সেক্ষেত্রে খবর আসছে, ওটাকে- এই যে হাইলাকান্দি হোক বা ত্রিপুরা হ্যাঁ। হোক, এই সমস্ত জায়গাতে স্টুডেন্ট দেখা যাচ্ছে যে 30 জন 40 জন, টিচার হয়তো সেই জায়গাতে 2 জন, সেই বললাম একজন তো। হয়তো মিড ডে মিলের কাজে রয়েছে, না না, বাকিজন সেই শিক্ষক। ক্ষেত্রে অসুবিধা, ত্রিপুরাতে- সত্যিকারের অসুবিধা। ত্রিপুরাতে সেক্ষেত্রে 340টা স্কুল আছে যেখানে একজন টিচার যার জন্য এখানে ম্যানেজিং কমিটিকে আসতে হবে, এগিয়ে আসতে হবে সেটাকে, সেই সমস্যাকে সমাধান করার জন্য ম্যানেজিং কমিটিকে ডাইরেক্ট ইনভলভ হতে হবে। ম্যানেজিং কমিটি খাতায় কলমে থাকলে হবে না তো, তাদেরকে শ্রম দিতে হবে স্কুলকে রক্ষা করার জন্য, স্কুলকে সুন্দরভাবে চালানোর জন্য। তারা সরে সরে থাকলে হবে না যদি সেখানে টিচার কম থাকে। আজকে আমাদের গুয়াহাটির বেশিরভাগ স্কুলেই টিচার, সাফিসিয়েন্ট টিচার, সেখানে খুব একটা এই ক্ষেত্রে সমস্যা নেই, অসুবিধা কিন্তু হওয়ার একটু কথা সাইডে নয়। গেলেই তো এই সমস্যাগুলো কিন্তু ধরা পড়ছে। টিচার কম, টিচার কম। যার জন্য সেখানে কি করতে হবে, সেখানে ম্যানেজিং কমিটিকে ইনভলভ করাতে হবে যে আজকে এই সপ্তাহ তুমি আসবে, তোমার প্রত্যক্ষ তদারকিতে খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট ওই সময়টা, ওই সেটা তুমি আসবে। এইভাবে ম্যানেজিং কমিটির কয়েকজন মেম্বারকে নিয়ে তাদের কিছু দায়িত্ব দিতে হবে তদারকির জন্য। এতে তো খাদ্যের যেরকম স্ট্যান্ডার্ড, কারণ বাচ্চারা খাচ্ছে কিনা, পাচ্ছে কিনা, ঠিক মতন দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসটা ম্যানেজিং কমিটিকে ডাইরেক্ট ইনভলভ হতে হবে যেখানে টিচার কম আছে। আমি এই ছবিটাকে দেখা যাচ্ছে যেখানে আজকে টিচার কম, আপনি যেমনটা অভিযোগ তুলছিলেন যে ত্রিপুরায় বহু স্কুল রয়েছে, হাজার হাজার স্টুডেন্ট, অথচ একজন করে টিচার, সেখানে কি অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ দেখেছেন? না, এমন কিছু নয়। ব্যাপার হচ্ছে, আমি যদি দেখি আপনি আরবান এরিয়াতে তো ঠিকঠাক আছে, কিন্তু আপনি যদি একটু হিলি এরিয়াতে যান, হ্যাঁ, আপনি যদি ট্রাইবেল এরিয়াতে যান, দেখবেন ওইখানে এক একটা স্কুলের টিচার নেই, একজন টিচার একটা স্কুল চালাচ্ছে। যদি ওই টিচার যদি ছুটি নেয় তাহলে স্কুল বন্ধ। হ্যাঁ, এমন অনেকগুলো কেস চলছে। এবং এখানে যেটা আরেকটা সমস্যা যেটা দেখা দিচ্ছে, যে একটা ল্যাঙ্গুয়েজ ইস্যুস হয়ে দাঁড়িয়েছে, বিকজ মোস্ট অফ দা ওইখানে স্টুডেন্ট হচ্ছে আপনার ককবরক বলে, আর যারা টিচার আছে ককবরের টিচারের কোনো রিক্রুটমেন্টই নেই, গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। এবং ওইখানে পাস রেট যদি আপনি দেখেন, পাস পার্সেন্টেজ যদি দেখেন, ত্রিপুরার ট্রাইবেল এরিয়াতে অনলি 43% পাস পার্সেন্টেজ। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমরা যদি আরবান এরিয়াতে বসে যদি আমরা এই বলি এই সমস্যা সেই সমস্যা, তাহলে সেটা অ্যাকচুয়ালি রিয়েল ফিগার আসবে না। রুরাল এরিয়াতে যেতে হবে, ট্রাইবেল এরিয়াতে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে আমাদের অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা কি বাজে অবস্থায় আছে, মানে ভারতবর্ষের। মানে সেটা মানে স্বাধীনতার আমাদের প্রায় 80 বছর হতে চলছে। আমি একটু এই প্রসঙ্গে একটু আমি সুশান্ত দার কাছে যাব। সুশান্ত দা, এই যে আজকে আমরা রুরাল এরিয়া নিয়েই মূলত রয়েছে, যেখানে গ্রাম বাংলার স্কুলগুলোর বাস্তব ছবিটা কি? যেমনটা শাহনেওয়াজদের অভিযোগ তুলছিলেন যে নানান রকমের সমস্যা রয়েছে, কিন্তু সেই জায়গাতে কিভাবে ডেভেলপ করা যায়, মোদ্দা কথা হচ্ছে কিভাবে সেখান থেকে বেরিয়ে আনা সম্ভব, উপায় কি রয়েছে? আমার ত্রিপুরার বন্ধু যেটা বললেন ওটা বাস্তব কথা। আপনি শহরাঞ্চলে যেভাবে ছাত্র শিক্ষক অনুপাত দেখতে পাবেন, গ্রামাঞ্চলে কিন্তু ঠিক সেভাবে নেই। গ্রামাঞ্চলে অনেক স্কুল আছে যার স্কুলটার নামই হয়ে গেছে সিঙ্গল টিচার স্কুল, অথচ দেখা যায় সেখানে 30 থেকে 40 জন ছাত্র কথা শিক্ষা নিচ্ছে। তো সেই টিচারকে কিন্তু একাধারে আপনার মিড ডে মিলের কাজও করতে হচ্ছে, পড়াতে হচ্ছে, সরকারের সাথে তার যোগাযোগও করতে হচ্ছে। এই ক্ষেত্রে সরকারের একটা দৃষ্টি দিতে হবে যে ছাত্র শিক্ষক অনুপাত যেটা, সেটা প্রতিটা স্কুলে যেন সমান থাকে। এবং যেটা দিদিভাই বললেন যে ম্যানেজমেন্ট কমিটিকে এগিয়ে আসতে হবে মিড ডে মিলের ব্যাপারে, হ্যাঁ ওনারা আসতে হবে। এবং এই ব্যাপারে যদি ওনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের যারা শিক্ষক আছেন এরা এই দায়িত্ব থেকে একটু মুক্তি পাবেন, তাহলে হয়তো সেই সমস্যার থেকেও মুক্তি পাওয়া যাবে। গৌতম দা, আমি একটু গৌতম দার প্রতিক্রিয়া নেব।
দেখুন, শিক্ষকদের অন্যান্য কাজ থেকে যদি মুক্ত করা হয়, সেটার বেনিফিট হতে পারে, কিন্তু যে ওদের যে অ্যালটেড যে কাজ থাকে বাচ্চাদের পড়ানো, তারপরে সরকার ওইভাবে তাদের কাজটা বন্টন করে দেয়। কিছু ক্লারিক্যাল কাজ থাকে বা কিছু এই ধরনের কাজ থাকে যেটাতে, কারণ আমাদের হিউজ নাম্বার অফ টিচার আছে, শুধুমাত্র মনে করুন ইলেকশন পিরিয়ডে বা অন্যান্য এনআরসি বা এসআর প্রক্রিয়ার সময় আমরা দেখেছি যে টিচারদের প্রচুর পরিমাণে কাজে লাগানো হয়েছে। হ্যাঁ, এখন সরকারের বিকল্প নেই, সরকারের সিট ভ্যাকেন্সি আছে, সেটা ঠিক আছে, সেটা যখন ফিল আপ হবে, কিন্তু সরকার কাদেরকে অ্যাপয়েন্ট করবে? তো টিচারদেরকে সরকার অ্যাপয়েন্ট করেছে, কারণ এখানে দেখা গেছে যে একটা মানে ফাঁক রয়েছে, এখানে সুযোগ রয়েছে যে ওরা কাজটা করতে পারবে, সেই জন্য টিচারদের নিয়োগটা হয়েছে। আর আমরা যদি শুধুমাত্র এই কাজের অজুহাত দেখাই যে আমরা মানে সরকারের কাজ করি সেজন্য বাচ্চাদের পড়াতে পারি না, সেটা কখনোই মানা যায় না। কারণ আমরা প্রাইভেট স্কুলে দেখি এক একটা টিচার সকাল 7টার সময় তার ডিউটি থাকে, 8টা-9টা ক্লাস অ্যাটেন্ড করে 4টার সময় আসে, তখন তারা কিভাবে পারে? তখন সেখানে বাচ্চাদেরও তারা পড়ায়, তারপর অফিসিয়াল কাজ করে, তারপর তারা প্রাইভেট টিউশন করে, এটা সেপারেট কথা। তারা টোটালি তারা স্কুলকে চালাচ্ছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে পারে? তো আমরা যদি শুধুমাত্র আপনি যেটা বলেছেন সেটাতে আমি 100% আমি সম্মতি দিচ্ছি না, কারণ একটা গভর্নমেন্ট স্কুলে টিচারদের আদার দেন টিচিং অনেকগুলো সরকারি কাজ থাকে যেগুলো ওদের করতে হয়। আপনি প্রাইভেট স্কুলে এগুলো থাকে না, এগুলো আপনি বলতে চলবে না। আপনি যেটা বলেছেন যে প্রাইভেট স্কুলে একজন টিচার সে শুধু পড়াশোনাই করে, স্টুডেন্টদের শুধু ক্লাস নেয়, আদার দেন দিস ওর কোনো অ্যাক্টিভিটি থাকে না। বাট গভর্নমেন্ট আমাদের টিচারদের সরকারি চাকরিজীবী যারা টিচার থাকে ওদেরকে অনেক এক্সট্রা কারিকুলাম কাজ দিয়ে আমরা থাকে, এত প্রফেশনাল হয়ে গেছি, ক্লারিক্যালের কাজ থেকে নিয়ে সবগুলো কাজ যে আমাদের প্রফেশন একটা সেটাকে টিচারদের আমরা করতে শুধু হয়। আমাদের একটা ডিউটি মনে করি। টিচাররাই কিন্তু সমাজের মেরুদণ্ড, এই জিনিসটা আমাদের ভুললে চলবে না। কারণ টিচাররাই কিন্তু একটা বাচ্চাকে করতে পারে, আর বাচ্চাই কিন্তু একটা দেশকে গড়ে। তো সেজন্য সেটা যদি আমাদের ওই মনোভাব থাকে যে আমি 9টা to 4টা শুধু ডিউটি দেব, তো আমাদের এই প্রফেশনে যাওয়া উচিত নয়। আমার একদম সোজা কথা, টিচার হতে হবে যে আমাকে মাতৃতুল্য ভাবে বাচ্চাদেরকে দেখবে, তখন সে বাচ্চাটা পড়াশোনা করবে, কাজও করবে। আমরা অধিকাংশ দেখেছি ইদানিং হাইলাকান্দিতে একটা ঘটনা ঘটে গেছে, একটা টিচারের নেগলিজেন্সিতে একটা বাচ্চার প্রাণ চলে গেছে। তো আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরাতে বাচ্চাটা ওদিকে উলট পালট খাচ্ছে আর টিচারটা বসে পানের ডিবি খাচ্ছে। তো এইসব জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে। শুধু দোষ আমরা শুধু সিস্টেমকে বা অন্যকে দিতে হবে না, আমি টিচার হিসাবে আমার কতটুকু কর্তব্য সেটা করছি কিনা সেটা আমাদের দেখা উচিত। একদমই তাই। গৌতম দা যে কথাগুলো বললেন, মধুমিতা দি, যে টিচার মানে শিক্ষকের যে ভূমিকা রয়েছে সমাজে, সমাজ গড়ার যে কারিগর, সেই ভূমিকাটুকুই শুধু যদি সত্যিকারে ফোকাস রাখা হয়, তাহলে আমার মনে হয় যে এই পুরো সিস্টেমটা ঠিকঠাকভাবে চলবে, এমনটা দাবি করছেন গৌতম দা। একদম কথাটা ঠিক, কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু কথা বলি যেটা আমার ভেতরে মানে এসে করেছে, বাইরে প্রকাশ করতে পারিনি। আমি যেটা দেখেছি, আমি আমার স্কুলে যখন আমার প্রাইমারি স্কুলে টিচার কম ছিল এক সময়, আমার 3টা স্কুল, তো প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টা মিলে একটা ম্যানেজমেন্ট হয়ে গেল। তার মানে পুরোটাই তো একই প্রিন্সিপালের আন্ডারে একই ইসেতে এসে গেল। তো সেই ক্ষেত্রে যখন আমার প্রাইমারি স্কুলের টিচার একদম রিটায়ার হয়ে প্রায় 2-4 জনে এসে মিশে করলো, আমি যখন উপরের ক্লাসে যারা ক্লাস নেন টিচাররা, আমি এটা অভিযোগ করব না, কিন্তু আমার দেখা জিনিসটা আমি বলছি, দে আর নট ইন্টারেস্টেড টু টেক এনি কাইন্ড অফ এক্সট্রা লেবার ফর প্রিপারেটরি আর প্রাইমারি সেকশন। ওনাদের কোনো ইন্টারেস্টই নেই। গিয়ে এক এক সময় আমি যখন ক্লাস সার্ভে করতাম, পিরিয়ডগুলো চলছে কি না ঠিক মতো হিসেবে, গিয়ে দেখি বাচ্চারা বাইরে গড়াগড়ি খাচ্ছে, এসে খাচ্ছে, কিন্তু টিচাররা তাদের এই যে বলা হলো যে তোমরা কিন্তু প্রতিজন টিচার দেখবে কোন ক্লাস খালি আছে, তোমরা সেখানে চলে যাবে, আর বাচ্চাদেরকে তোমরা একটু উপরের ক্লাসের টিচাররা যদি একটু গাইড করো বাচ্চাদের জন্য, সেটা খুব বিষয় হবে।
হ্যাঁ, এবং তোমাদেরও আমি উপরে ক্লাস করছি বলে নিচে আমার কোনো ডিউটি নেই, স্কুলটা একই ম্যানেজমেন্টে, নিচে যদি এফেক্ট করে সেটা কিন্তু উপরেও যাবে। বাচ্চা যদি নিচের থেকে আমরা তৈরি করতে না পারি তার এফেক্টটা তোমরা পাবে উপরেই কিন্তু। পড়বে। একদম। কাজে সেই ডিউটিটা তোমাদের যে নিচের থেকে বাচ্চারা ঠিক মতন গড়ে উপরে উঠুক, সেখানে যদি তোমরা একদম ম্যাডাম, ইগনোর ঠিক করো বলেছেন। সেটা কিন্তু তোমাদের জন্যই হার্মফুল ফর ফিউচার। কাজেই তোমরাও দেখবে বাচ্চাদের টিচার কম আছে, তোমাদের আমি বলছি তোমরা যাবে বাচ্চাদের ক্লাসগুলো যাতে কোনো মতে খালি না থাকে, তোমরা সেই ডিউটিটা একটু করবে। কিন্তু আমি অধিকাংশ 2-4 জন আছে তারা করেছে, অধিকাংশের মধ্যে কিন্তু আমি সেই ইন্টারেস্টটা দেখি যে আমাকে এক্সট্রা স্কুলের জন্য অন বিহাফ অফ স্কুল, মাই স্কুল, এটা প্রথম ভাবতে হবে এটা আমার স্কুল। এই ভাবটা যদি না আসে সেখানে একটু প্রবলেম হয়, কারণ টিচারদের তো প্রিন্সিপাল আর ইসে করতে পারবে না, না একটা লিমিট আছে প্রিন্সিপালের। আমার তো এটা করার কথা না, আমি হাই সেকেন্ডারি 2টো ক্লাস করব, আমি হাই স্কুলের আমি 9-10-এর ক্লাস করব, এই ধরনের মেন্টালিটি আমি নিজে ফেস করেছি। আছে ম্যাডাম, এটা যেটা বলেছেন আপনি, এটা মানে যদি না আমি বলেছেন নিজে ফেস করেছি যেটা, না, সেটা আমি সেটা- আপনাকে বললাম আর কি। আমি অনেকদিন ধরে ক্লাস করাচ্ছি বিভিন্ন স্টুডেন্টদের, মেইনলি হ্যাঁ। পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ক্লাস করাচ্ছি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে কিছু স্টুডেন্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিং বেসিক একদমই নেই বললেই চলে, মানে ওদের স্কুলিংটা ভালো হয়নি ডেফিনেটলি। তো এই যে স্কুলিংটা ভালো হয়নি, এটা কিন্তু শুধু, আমি বলছি না যে এমন শিক্ষক নেই যে ওরা ঠিকঠাক কাজ করে না, অনেক শিক্ষক আছে যারা চায় আছে, ভালো ক্লাস করাতে, অনেক আছে, কিন্তু হয় কি টিচারের যতটুক দায়িত্ব একটা অভিভাবকেরও ততটুক দায়িত্ব। একটা টিচার যখন টিচার ক্লাসে পড়াবে, তার নিজের সন্তানকে যে ডিউটিতে মানে শিক্ষা দেবে সেই ডিউটিটা স্টুডেন্টের উপরও দেখাতে হবে, তবেই না Definitely, স্টুডেন্টটা গড়ে কিন্তু- উঠবে। ডেফিনেটলি ম্যাডাম, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি দেখুন, একটা টিচার একটা স্কুলে যদি 100-150 স্টুডেন্ট থাকে, একজন টিচার যদি একজন থাকে, তাহলে ওই একজন স্টুডেন্ট, একজন টিচার এতজন না আমি student-কে ওই কিভাবে আপনি একজনের guide না না করবেন? না আমি ওই কম টিচারের কথা বলছি না, যেখানে টিচারের হ্যাঁ। অভাব আছে সেই কথাটা আমি বলছি না, সাফিসিয়েন্ট টিচার আছে, কিন্তু তারা নিজেদের যতটুকু ডিউটি নির্ধারিত তার বাইরে কোনো এক্সট্রা করতে তারা নারাজ, যেটা আমি পার্সোনালি বলেছি, এবং তার জন্য আমি ভিক্টিমাইজ, আমাকে তারা জায়গা মতো অপমানও করেছে, কেন আমি কেয়ার নিচ্ছি। একদমই, আমি আসবো এই আলোচনাতে। অর্থাৎ সমস্ত টিচার বা সমস্ত শিক্ষকদের আমরা একেবারেই দাগাচ্ছি না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিছু কিছু একাংশ যার কারণে বা যাদের ফলে আজকের এই পুরো সিস্টেমটাতে কোথাও গিয়ে একটা অভাব অভিযোগ থাকার ফলে আজকের এত অনিয়মের ছবি উঠে আসছে মিড ডে মিল সহ স্কুলের বাস্তব চিত্রগুলিতে। আমি আসছি আলোচনাতে, সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, আমি চলে যাবো আবারও আলোচনাতে, ঠিক যেমনটা ছিলাম, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম এবং অভিযোগের কারণ হচ্ছে একাংশের ফলে। একাংশ এই কথাটাই বলার কারণ সবাই একই রকম নয় বা সবাই সমান নয়। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকেই শিক্ষার সাথে জড়িত এবং বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো অর্গানাইজেশনে তারা কাটিয়েছেন বা এখনো কাটাচ্ছেন, কিন্তু তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরছেন যে কেন এই ছবিটা। আমি আবারও একটু আসবো সুশান্ত দা, এই যে এতক্ষণ ধরে আলোচনা চলছে, আজকের দিনে দাঁড়িয়ে দুর্নীতিকে বন্ধ করার জন্য এটাকে পোষণের নাম দেওয়া হলো এবং পোষণ আকারে সেটা চলছে, কিন্তু তারপরও দুর্নীতি কিন্তু পিছু ছাড়ছে না, এমনকি সঠিক পুষ্টি বা সুষম পুষ্টি থেকে বঞ্চিতই হয়ে চলেছে শিশুরা। ইভেন বর্তমানে হাইলাকান্দি যদি ছবিটা বলি, আমি সকাল থেকে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে যে খবর পেলাম যে শনিবার নাকি নো মিড ডে মিল ডে হয়ে গেছে, এবং সেটা কিন্তু কোথাও গভর্নমেন্টের রুলসে কোথাও লেখা নেই যে শনিবার হলে মিড ডে মিল দেওয়া যাবে না, তারপরও হাইলাকান্দিতে অঘোষিতভাবে সেই কাজটা চলছে, কারণ কি? সেটাকে এসএমসি ভালো বলতে পারবেন, কারণ এসএমসির প্রেসিডেন্ট তো সেই দায়িত্বে আছেন। তিনি কেন শনিবারটাকে নো মিড ডে মিল ডে করলেন সে ব্যাপারটা ওনাকে দেখতে হবে। যদি আমাদের এখানে কোনো ধরনের এইসব মানে প্রবলেম এসে থাকে, এটা তদন্ত করে সেটাকে প্রকৃত উপায়ে এটা নিরসন করতে হবে। পোষণ যদি বাচ্চারা নাই পেল তাহলে পোষণ কেন? আর আরেকটা কথা আছে, আপনি দেখবেন শহরাঞ্চলে দেখবেন ছাত্রের তুলনায় টিচারের সংখ্যা অনেক বেশি, গ্রামে গিয়ে দেখবেন টিচার কম। এই যে রেশনালাইজেশন যেটা আছে সেটা কেন প্রকৃতভাবে হচ্ছে না? রেশনালাইজেশনটা ঠিকমতো হোক, ছাত্র শিক্ষক এবং স্কুল অনুপাতে সেই শিক্ষকরা চলে যাক সেখানে,
তাহলে দেখবেন অনেকগুলো দুর্নীতি কমে আসবে। গৌতমদার কাছে যাবো। গৌতমদা, এই যে শহর এবং গ্রাম দুটো যেন আলাদা ভাগ হয়ে গেছে শিক্ষার ক্ষেত্রে, এবং উন্নতির কথা বারবার সেক্ষেত্রে সরকার প্রশাসন দাবি করলেও বাস্তবে নিষ্ফল, গ্রাম অঞ্চলে কিন্তু সেই শূন্যই। সেটাই ব্যাপার। আমরা শুধু যে ম্যানেজিং কমিটিকে দোষ দিয়ে দেব, আমি আগেও বলেছি যে টিচার হিসাবে আমার কর্তব্য কি। আরেকজন প্যানেলিস্ট কেউ বলেছিল যে বাচ্চাদের ইথিক্সের কথা, বাচ্চারা ইথিক্সের কথা। আমি টিচার হয়ে ভগবানের পর মা বাবা, তারপর টিচারদের আমরা স্থান দেই। আমি টিচার হয়ে যদি আমি বাচ্চাদের ইথিক্সের অভিযোগ করি, আমার টিচার হওয়ার দরকার নেই, আমার এই প্রফেশনেই যাওয়ার দরকার নেই, কারণ এই জন্য আমার প্রফেশন নয়। আমি আগেও বলেছি বাচ্চাদের গড়ার জন্য। আর যে মিড ডে মিলের যে অভিযোগ, সেটা ম্যানেজিং কমিটির সাথে সাথে আমাদের টিচার যারা হেড টিচার আছে, আপনি লিস্ট বের করেছি, আমি লিস্ট পড়ছি। আসামের আপনার বরপেটা, নগাঁও, ধুবড়ি, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, মরিগাঁও, শোনিতপুর, লক্ষ্মীপুর, কামরূপ, এতটা জায়গায় প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টে মিড ডে মিল নিয়ে অভিযোগ। আপনি বলছেন কোথাও শনিবারে হাইলাকান্দিতে দেওয়া হচ্ছে না, প্রতিটা ডিস্ট্রিক্টে এই অভিযোগ। মানে আমি তো সৎ হতে পারি না, শুধু আমি যদি টিচার হয়ে আমি সৎ হতে পারি, আমি 100 বার অভিযোগ করব। কোথায় অভিযোগ করব? ডেপুটি কমিশনারকে অভিযোগ করব। যখন ইন্সপেকশনে যায় দেখাবো যে স্যার আমি এই জিনিসটা পেয়েছি, আমার মিড ডে মিল পর্যাপ্ত না। আপনি কটা কমপ্লেন দেখেছেন যে হেড টিচার এসে করছে? হেড টিচার কি করবে? ম্যানেজিং কমিটির সাথে, ম্যানেজিং কমিটি চেয়ারম্যানের সাথে বা প্রেসিডেন্টের সাথে এসে একখানে চালটা কালেক্ট করবে, বা যেটা সরকার থেকে দেয় সেটা কালেক্ট করবে, তারপর সেখানে গিয়ে ওদের বার্তা দেখে তারপর ওরা সেই জিনিসটা ডিস্ট্রিবিউট করবে। সেজন্য আমরা দেখেছি আমাদের বর্তমানে এমএলএ মিলন দাস একটা জায়গায় একটা স্কুলে ভিজিট করেছিল, তারপর দেখা যায় সেখানে সোয়াবিন বা অন্যান্য জিনিস দেওয়ার কথা, শুধুমাত্র প্লেটে অল্প চাল আর কয়েকটা আলু দিয়ে রেখেছে। তো আমাদের এই জিনিসটা শুধু ম্যানেজিং কমিটি বারবার গিয়ে দেখতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে দেখতে পারবে না, সেখানে দায়িত্বে যারা আছে অন্য অ্যাসিস্ট্যান্ট টিচাররা কি করছিল, যখন দেখেছে যে টিচাররা, হেড টিচার যদি এরকম করে থাকে বাচ্চাদের সাথে, ওদের মনে কি একটু দুঃখ হয় না যে বাচ্চারা, সরকার যদি বাচ্চাদের দিয়ে থাকে, এটা হেড টিচার বা অন্যান্য টিচার কিভাবে মেরে খেতে পারে? কতটুক মানে নিম্ন স্তরে হতে যদি আমাদের মনোবৃত্তি যায়, আমরা এ ধরনের ভাবতে পারি। আমি আগেও বলেছি, আমরা যদি শুধু এটা 9টা থেকে 4টা ডিউটি ভাবি, আমাদের টিচারের দরকার নেই। আমরা বহু আগে দেখেছি কংগ্রেস সরকারের সময় ঘরে টাকা দিয়ে টিচারের চাকরি দেওয়া হতো, তখন বাসায় বসে বসে তারা বেতন গুনতো আর এটিএম এ গিয়ে টাকা তুলতো। এরকম অভিযোগ আপনারাও অনেক দেখিয়েছেন। তো এইসব যদি আমাদের এডুকেশনের স্তর হয়ে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আগামী প্রজন্মকে আমরা কি উত্তর দেব? আমরা তো রিটায়ার্ড হয়ে বেরিয়ে যাব, কিন্তু আগামী প্রজন্মকে আমরা কি উত্তর দেব? মধুমিতাদি, ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত তথ্য আজকে সামনে আসছে, যেখানে শুধুমাত্র একটা জেলা বা একটা জায়গার কথা নয়, প্রত্যেকটা জায়গাতেই অভিযোগ। অন্যদিকে দাঁড়িয়ে যারা কুক এবং হেল্পার, তারাও দেখছে যে তাদের ক্ষেত্রেও বিস্তর অভিযোগ, তারা রান্না করতেও জান না, তাদের মজুরি, তাদের বেতন, এটা নিয়েও একটা বিস্তর ফারাক রয়েছে, অভিযোগ রয়েছে। আসলে আমি প্রথম যেটা মানে ব্যবধান, যেটা রান্নার যারা করে তাদের যে পয়সা দেওয়া হয়, সেটা বর্তমান যুগের জন্য একেবারেই নয়, মানানসই নয়, একদম মানানসই নয়। শ্রমের একটা মর্যাদা আছে তো। প্রতিদিন সে 3-4 ঘন্টা এসে করবে, তারপর 1,500 টাকা পাবে। যেখানে যে জায়গায় যে স্কুলে কম স্টুডেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু যেখানে 100-150 স্টুডেন্টের রান্নার আনতে হবে, তার জন্য 3-4 ঘন্টা কম করে 3-4 ঘন্টা লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দিনে। সেখানে যদি মাসের পরে যদি 1,500 টাকা সে পায়, সে কি ভালো মানে রান্নাঘরে কি করে পাওয়া যাবে? কেউই তো তাহলে যাবে না রান্না করতে। সেটাই তো প্রবলেম, রান্নার লোক খুঁজে পাওয়া মুশকিল কিছু কিছু জায়গাতে। এমন আমাদের যে রাঁধুনি ছিল, তাদেরকে তো আমরা টিচার কিছু পয়সা দিতাম, জানো, আমরা তাকে সাহায্য করতাম টিচাররা, কারণ সে থাকবে না তো 1,500 টাকা দিলে। তারপরে এরা তো বিধ্বস্ত ঘরের, তো জামা কাপড়, তার অমুক সমুক, এগুলো আমরা নিজেরা দিতাম যাতে সেখানে থাকে।
হ্যাঁ, যার জন্য আমি যে সময়টা কাটিয়েছি খুব খুব ভালো একজন বয়স্ক ভদ্রমহিলা, খুব দায়িত্ব সহকারে সে রান্না সে করেছে কিন্তু বা সেটা তো খাইয়েছে। হাতে গোনা এক দুজন কিন্তু হবে। সেটা তো সব স্কুলের জন্য সব আমরা স্কুলে তো এটা হবে আশা না। করতে পারি না, না যে টিচাররা তাকে পুষিয়ে রাখবে। এটা একটা অসুবিধা, বড় অসুবিধা। দ্বিতীয়ত যেটা মাথাপিছু যেটা নির্ধারিত পয়সা সরকার যেটা সে করেছে বর্তমানের সময়ে সেটাও একটা মানে মাথাপিছু যদি খুব ভুল না করি এলপি স্কুলের জন্য ক্লাস 1 থেকে 5 6 টাকা হ্যাঁ, 74 পয়সা মতন, এবং ইউপির জন্য ক্লাস 6 থেকে হ্যাঁ, 8 10 8 টাকা পর্যন্ত, বা 10 টাকা। 11 টাকা সর্বমোট। এটাতে তারপরে কি যে আদৌ চারটা কোনো ধরে সুষম দিয়েছে, পুষ্টি মিলছে? তারপরে যে চারটা পার ডে যে চারটা ধরে দিয়েছে সরকার, সেখানে ওই ডেট অনুযায়ী 2-3 দিন তুমি অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু ডিম বা আদার্স যেদিন একটু ভালো খাবারে সেদিন মুশকিল সেখানে। বেশি স্টুডেন্ট হলে তাও সেখানে একটু কভার করা যায়, কিন্তু যেখানে অল্প স্টুডেন্ট সেখানে তো মানে খুবই কষ্টকর হয় সেটা। এই সমস্যাগুলো তো কারণ তাহলে এদিকে রান্নার লোকের হচ্ছে সেই স্কুলের টিচারগুলোকেই। একদম এটা বড় সমস্যা। সরকারকে একদিকে স্টুডেন্ট পার হেড তাদের খাওয়ার যে সেটা দিয়েছে, নির্ধারিত যে পয়সাটা দিচ্ছে সেটা সেখানেও বর্ধিত করতে হবে। প্লাস রাঁধুনি যদি আমি একটু দায়িত্ববান ভালো রাঁধুনি রাখতে চাই, মিনিমাম তাকে কি দিতে হবে, পার ডে কি দিতে হয়। 100 টাকা করে দিলেও তো 3000 টাকা আমি যদি মনে করি। 100 টাকা যদি আমি দেই পার ডে, সেখানেও আচ্ছা 5 দিন যদি রোববার থাকে 2500 টাকা। সেইভাবে একটু সরকারকে চিন্তা করাটা আমার মনে হয় ভালো হবে স্কুলের জন্য, স্কুলের জন্য, বাচ্চাদের জন্য স্কুলের জন্য ভালো হবে। দায়িত্ববান এই যে আমি অনেক জায়গায় শুনেছি পোড়া রান্না খাওয়ায়, কাঁচা রান্না খাওয়ায়, তার মানে দায়িত্ববান রাঁধুনি নয়, দায়সারা ভাবে কাজ চলছে। একদম। আর এই ছবিটা আজকে গ্রাম পাহাড়ের সমস্ত জায়গাতে যেন ধরা পড়ছে। আমি আসবো এই আলোচনার মধ্যে, সবাই আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও চলে যাব আলোচনাতে। ঠিক যেমনটা হচ্ছিল আলোচনা, যে কোথাও গিয়ে কুক বা হেল্পারদের বেতন কম, অন্যদিকে মাথাপিছু যে টাকা বরাদ্দ রয়েছে সেটা কোথাও গিয়ে এতটাই নিম্নমানের, যার ফলে সুষম পুষ্টি থেকে বঞ্চিত, এরকম বেশ কিছু দিক উঠে আসছে। এবং তার পাশাপাশি আমি একটু মধুমিতাদির কাছে আবারও যাবো। মধুমিতাদি, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে এই যে যদি এই পুরো দায়িত্বটা টিচার নয়, পাশাপাশি কোনো একটি নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ বা টিম গড়ে দেওয়া যায়, তাহলে কি হয়তো আরো স্মুথলি হবে প্রক্রিয়াটা, যেমনটা আমি দাবি করছিলেন, বা যেটা আমরা দক্ষিণের ক্ষেত্রে অনেক দেখেছি আমরা বা রাজ্যগুলোতে রয়েছে, যেটা অন্যান্য সাইডে নেই। তাহলে কি আলাদা কোনো কমিটি করলে তারাই কি তাহলে সঠিকভাবে এই প্রক্রিয়াটিকে চালিয়ে নিয়ে যেতে পারবে? সেক্ষেত্রে আমি যেটা দেখেছি বা আমাদের গুয়াহাটিতে একটা ব্যবস্থা আছে অক্ষয় ভান্ডার, আচ্ছা, যেটা আমাদের সরকার এবং এই মালিগাঁও, পান্ডু, আমিনগাঁও ওইদিকে যে গভর্নমেন্টের স্কুলগুলো আছে সেখানে গভর্নমেন্ট এবং ইসকনের সাহায্যে, এবং রান্নাটা সম্পূর্ণ ইসকনের ইসেতেই হয়, ওদের ইসেতেই হয়, প্রতিষ্ঠানে হয়, এবং ওরা সেগুলো প্যাকেট করে গাড়ি ভর্তি করে ওই এরিয়াতে সরকারি যত স্কুল আছে, মালিগাঁও, পান্ডুতে আছে কিনা আমি ঠিক কনফার্ম না, কিন্তু মালিগাঁও, আমিনগাঁও এদিকে যত সরকারি স্কুল আছে গাড়ি করে ওরা ডিস্ট্রিবিউট স্কুলগুলোতে গিয়ে ওই প্যাকেটগুলো দিয়ে আসে। আচ্ছা, সেক্ষেত্রে স্কুলের আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তা কিন্তু আমাদের গুয়াহাটি এদিকে নেই, এই সাইডে আমাদের সেই ব্যবস্থাটা অক্ষয় ভান্ডারে সেই ব্যবস্থাটা নেই। তা আমার যেটা স্কুলের যেটা আমি সিস্টেমটা দেখেছি, আমি ভার নেওয়ার আগেই, দায়িত্ব নেওয়ার আগেও যেটা দেখেছি, ডাইরেক্ট কিন্তু আমার প্রিন্সিপাল বা আমার ম্যানেজিং কমিটি কোনোদিন সেখানে যুক্ত ছিলেন না, কমিটি ছিল। কমিটি ধরো 2-3 বছর কমিটি দায়িত্ব পালন করলো, তারপরে কমিটি বললো না আমরা আর এখন নেব না, আপনি আবার নতুন কমিটি করে দেন, নতুনদের দেন। তখন আবার প্রিন্সিপাল ম্যানেজিং কমিটি মিলে 4-5 জনের একটা কমিটি করে দেয়। সেখানে অফিস, কলেজের স্কুলের অফিসের একজন ক্লার্ক থাকেন, যিনি হিসাব নিকাশ নেন, সমস্ত কিছু লিখিত হিসেবে নেন। পার ডে কত খরচ হলো কি হলো পার ডে দায়িত্বপ্রাপ্ত টিচার এসে অফিসিয়াল সেই ক্লার্ককে বলবে, সে সমস্ত লিখে রাখে, নোট করে রাখে,
এবং তারপরে প্রতি মাসে সেটার হিসাবটা হয়, কত খরচ হলো মাসে, কি হলো প্রতি মাসে, সেটা আবার একটা ফাইনাল হিসাব হয়। তো এইভাবে সুন্দর করে আমার স্কুলের সে আজকে বছরের পর বছর চলছে, কিন্তু সুন্দর কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার স্কুলে উনি যেটা বলছিলেন যে এটা তো গ্রামে গঞ্জের স্কুলগুলোতে হওয়া সম্ভব নয়, কারণ সেখানে টিচার কম থাকে, একেবারেই থাকে না, 2-4 জন করে, সেক্ষেত্রে অসুবিধা। সেখানে আমি বললাম যে আপনারা ম্যানেজমেন্টকে বলুন, ম্যানেজমেন্ট যেভাবে এটাকে একটা সমাধান করার জন্যে, কারণ ম্যানেজমেন্টেরও যথেষ্ট দায়িত্ব থাকে, স্কুলটা সুন্দরভাবে পরিচালিত হোক সেটা ম্যানেজমেন্টেরও একটা পুরো দায়িত্ব থাকে, শুধু টিচার প্রিন্সিপাল বা আদার্সদের নয়, ম্যানেজমেন্টেরও, যার জন্য গভর্নমেন্ট একটা ম্যানেজমেন্ট কমিটি করে দিয়েছে। তো সেখানে ম্যানেজমেন্টকে বলে, ম্যানেজমেন্ট আপনাদের থেকে এগিয়ে আসুন, এগিয়ে এসে আমরা দুইজনের সমন্বয়ে একটা কমিটি করে যে সমস্যাটা, যাতে গভর্নমেন্ট না দিলেও তো আমি এই সমস্যাটা তো ফেলে রাখা যাবে না, তার সমাধান তো করতেই হবে। কমিটি করার ক্ষেত্রে আমি একটু বাকিদের প্রতিক্রিয়া নেব যে তারা কিভাবে দেখছেন। প্রথমে আমি যাব শাহনাজ দা, যদি কমিটি গড়ে দেওয়া হয় তাহলে কি মনে হচ্ছে এই প্রক্রিয়া কি স্মুথলি চলবে? হ্যাঁ, কমিটি হলে জিনিসটা বেটার হবে। ম্যাডাম যেটা বলেছেন আমি 100% সহমত এই ব্যাপারে। যে দুটো ইস্যু উনি বলেছেন সলিউশন, একটা হচ্ছে যে যারা রান্না করে মিড ডে মিলের ওদের স্যালারিটা ডেফিনেটলি বাড়ানো উচিত, এবং সেকেন্ড যেটা হচ্ছে যে পার ডে পার স্টুডেন্ট যে অ্যালোকেশন করা হয় সেটা কিন্তু এডুকেট নয়, যতটুকু দরকার ততটুকু নয় কিন্তু। সেই জন্য আমরা দেখতে পেয়েছি যে মালনিউট্রিশন প্রবলেমটা যা ছিল তা খুব একটা ডেভেলপ হয়নি, এখনো কিন্তু অনেক স্টুডেন্ট মালনিউট্রিশনে ইন্ডিয়ার মধ্যে ভুগছে। তো এটা কিছু একটা ট্যাকেল দেওয়া যাবে, এবং মনিটরিং শুড বি আরো বেটার হওয়া উচিত। মনিটরিংটা যে কমিটির থ্রো কমিটি, বাট রুরাল এরিয়াতে এটা পসিবল হবে না, সেই জন্য ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট অথরিটি সেটা ইনিশিয়েটিভ নিতে পারে। বাট যদি আমি ওভারঅল শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, মিড ডে মিল তো একটা ইস্যু আছেই, ডেফিনেটলি ইটস এ ভেরি রিয়েলিটি। বাট অ্যাপার্ট ফ্রম দিস, আমি যদি বর্তমান ভারতবর্ষের বলি বা ত্রিপুরার কথা যদি আমি বলি, একটা বাস্তব সত্য হচ্ছে যে ডিজিটাল ডিভাইড একটা কিন্তু আমরা এটা দেখতে পাই রুরাল ত্রিপুরা এবং বা রুরাল ইন্ডিয়া এবং আরবান ইন্ডিয়ার মধ্যে। বিকজ এখনের যে পড়াশোনার সিস্টেম যেটা হয়েছে সেটা আপনারা জানেন, মোস্টলি ইন্টারনেট বেসড পড়াশোনা হয়, ইন্টারনেট ইজ এসেনশিয়াল। তো আমরা দেখতে পাই যে রুরাল এরিয়াতে আমাদের ইন্টারনেট ফেসিলিটিসটা আমাদের সেইভাবে নেই, আরবান এরিয়াতে কিন্তু আমাদের ভালো ইন্টারনেট ফেসিলিটিস পাওয়া যায়। বিভিন্ন স্কুলে ত্রিপুরার মধ্যে কম্পিউটার টিচার নেই, কম্পিউটার যে যাদের একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্টটা এখন ক্যান্সেল হয়ে গেছে, 5 বছর হয়, ওদের 5 বছর করে করে কন্ট্রাক্ট দেওয়া হতো, এখন বিভিন্ন স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ হচ্ছে না। তো এগুলো বাস্তব। প্লাস রিসেন্টলি একটা ডেটা আমি বলি, কদিন আগে একটা সার্ভে হয়েছিল নিপুণ ত্রিপুরা বলে, সেই সার্ভের মধ্যে দেখা গেছে যে ত্রিপুরার মধ্যে এলিমেন্টারি লেভেলে প্রায় 3,16,000 স্টুডেন্টের মধ্যে অ্যাসেসমেন্ট করা হয়েছে, তার মধ্যে প্রায় 1,60,000 স্টুডেন্ট যাদের ক্লাস 8 এ 6 8 এ পড়ে ওদের বেসিক রিডিং, রাইটিং এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার ক্ষমতা নেই। তো মিড ডে মিল তো একটা ইস্যু আছে। অ্যাপার্ট ফ্রম দিস আমার মনে হয় গভর্নমেন্ট শুড ফোকাস অন দিস ইস্যুস, আদারওয়াইজ যে ড্রপ আউট আমরা যে দেখছি যে ফ্রম গভর্নমেন্ট স্কুল টু প্রাইভেট স্কুল, সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাবে, একদমই তাই। আমি একটু গৌতম দার এই ক্ষেত্রে মতামত নেব। গৌতম দা, সেটা ঠিকই। আমি একই কথায় আছি প্রথম থেকে এখন থেকেও, সবকিছুর পরেও আমাদের আমরা কতটুকু সচেতন সেই জিনিসটা ভাবতে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন টিচারকে, হেড টিচারকে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট যে থাকে উনাকে ইয়ের থেকে শোকজ করা হয়েছে, এফআইআর পর্যন্ত করা হয়েছে শুধুমাত্র মিড ডে মিলের কারণে। তো আমাদের যদি এই মনোভাব থাকে, আমরা কি মনোভাব নিয়ে বাচ্চাদের সামনে যাচ্ছি সেই মনোভাবটা আমাদের বদলাতে হবে। শুধুমাত্র সরকার যদি স্ট্রিক্ট হয়ে যায় কিন্তু আমার ছাত্ররা ভালো রেজাল্ট করবে না। আমার উদ্দেশ্য যে আমি একটা সমাজ গঠন করব, আমি বাচ্চাদের গঠন করব, ওই মনোবৃত্তি নিয়ে আমরা যখন স্কুলে যাব তখন আমাদের কিছু হওয়া সম্ভব। কারণ মনে করুন যে আমি একটা আমার রাধুনি যে তাকে ঠিকভাবে কাজ করতে পারছি না, কটা টিচার আছে যে একত্রিত হয়ে একদিন ডিসির কাছে এসে বলেছে যে আমাদের মিড ডে মিলের ওটার চাকরি বেতন বাড়াতে হবে।
9টা টু 4টা যে ডিউটি সেটাই আমরা কোনোভাবে করে আমরা ঘরে যাব। সেই মনোবৃত্তি যতদিন আমাদের না বদলাবে, সরকার যত স্ট্রিক্ট হয়ে যাক, যেটা মধুমিতাদি বলছিলেন কিছু প্রাইভেট স্কুলগুলি, গভর্নমেন্ট স্কুলগুলি কখনোই পরিবর্তন হবে না। আমি একটু সুশান্ত দার থেকে মতামত নেব। সুশান্ত দা, দেখুন, এই ব্যাপারে কমিটি করাই যেতে পারে, কিন্তু একটা জিনিস কি, ভারতে যখন টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন আরম্ভ হয়েছিল তখন সারা ভারতবর্ষেই কিন্তু এনজিও এসএসজি দিয়ে করা হয়েছিল। তো ওই মিড ডে মিল বা পোষণটাও যদি এইভাবে কোনো এনজিও কে দিয়ে দেওয়া হয় তাহলে টিচারদের যে দোষটা আছে সেটা অন্তত সরে যাবে, এবং ম্যানেজমেন্ট কমিটির যারা প্রেসিডেন্ট আছেন ওনাদেরও অনেকটা লোভ কমে যাবে, কারণ আমরা অনেক কথা বলতে পারি না। দেখা যায় প্রেসিডেন্ট যিনি হন তিনি ভাবেন যে এই মিড ডে মিলের সমস্ত ব্যাপারটাই যেন ওর, ওখান থেকে উনি যদি কিছুটা না সংগ্রহ করেন তাহলে ওনার প্রেসিডেন্ট হওয়াই সার্থক হলো না। তো এগুলোর জন্য সরকারকে ভাবতে হবে। টিম বা কমিটি থাকলে এই মুহূর্তে যেটা যাবে, যদিও গৌতম দা হয়তো সহমত নয়, অনেকক্ষণ ধরেই গৌতম দা একটু হ্যাঁ একেবারে সময় যেহেতু শেষ, এক লাইনে আমি যেটা বলছি যে সরকার তো অনেক কিছুই দিচ্ছে না যে তো তা না, কিন্তু সেগুলো প্রপার ওয়েতে সেইগুলো সার্থক হচ্ছে কিনা সেটা প্রকৃত সার্ভে করবে কে, সেটা প্রকৃত সার্ভে করবে কে। সরকার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে সেগুলো প্রপার ওয়েতে ঠিকভাবে সেগুলো ইসে হচ্ছে কিনা সেটা দেখবে কে, এবং যেটা আমি ভাবি একেবারে লাস্ট গৌতম দার থেকে আরেকটু উত্তর নেব, সেটা দেখবে কে। না, সেটাই সরকার সময় সময় যে ইনচার্জে থাকে, ডিসির পরবর্তী এডিসি বা অন্যান্য এডিসিরা যারা থাকে, ওরা ইনচার্জে ওরা সারপ্রাইজ ভিজিট করে। হ্যাঁ, তো সারপ্রাইজ ভিজিট করার সাথে সাথে আমাদের যে ম্যানেজিং কমিটি বা হেড টিচার আছে বা অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, আজকের যদি আমাদের টক শোটা টিচারের কোনো গ্রুপ দেখে থাকে অবশ্যই বলবো সেটা শেয়ার করার জন্য, কারণ আজকে যে এই প্যানেলিস্টে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেই বিষয়গুলি টিচারদের কাছে পৌঁছানোটা খুব দরকার। কারণ টিচাররা যদি আমাদের মনোবৃত্তি আমরা ঠিক করে নেই, না আমি একটা কথা বলছি, আগামী প্রজন্ম আমরা আমার সময়, আচ্ছা আমি একটু দাঁড়া, আমি একটা জাস্ট কথা বলছি। যারা গভর্নমেন্টের তরফ থেকে যারা সার্ভে করতে আসে হঠাৎ আমরা খুব ভালো ম্যানেজমেন্ট যারা স্কুলের ম্যানেজমেন্ট যারা খুব ভালো কথা বলি, এবং টিচারকেও যদি সেই বাইরে সার্ভে করতে আসে তারা যদি পার্সোনালি জিজ্ঞেস করে তারা কখনো ম্যানেজমেন্টের বা প্রশাসনের বাইরে গিয়ে বলবেন আর সময় নেই, যেহেতু এই আলোচনা আমি আজকে সেই ক্ষেত্রে একটা অসুবিধা আছে। কিন্তু আমি থামাবো। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকের এই আলোচনাতে, আজকে সাফ কথাতে থাকার জন্য, যেখানে মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের বাস্তব ছবিটা ঠিক কি রয়েছে, সবকিছু কি খাতায় কলমে কাগজে কলমে সীমাবদ্ধ না বাস্তবে পৌঁছাচ্ছে উন্নয়ন, সেটা নিয়ে ছিল আলোচনা। প্রত্যেককে জানাচ্ছি আরো একবার ধন্যবাদ আমার সাথে সাফ কথাতে এতক্ষণ থাকার জন্য। শেষ করছি আজকে সাফ কথা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।